নমস্কার বন্ধুরা। আজ বলবো শতদল মিত্রের 'মস্তানের বউ' উপন্যাস নিয়ে। উপন্যাসটি রয়েছে শতদল মিত্রের 'মাটির দুর্গ' নামে একটি উপন্যাস সংকলনে, যা প্রকাশিত হয়েছে পারস্পরিক থেকে। প্রকাশ করেছেন কবির মজুমদার। শতদল মিত্রের লেখার একটা বড় গুণ, তিনি পাঠককে খুব আন্তরিকভাবে টেক্সটের গভীরে নিমগ্ন করে দিতে পারেন। প্রথমেই এই চিত্রকল্প, মায়াবাস্তবতা, পরাবাস্তবতা, কখনো রূপক, কখনো গদ্যের একটা সুতীব্র টান দিয়ে পাঠককে ঘোর বাস্তবে প্রবেশ করিয়ে দেন। উদ্দেশ্য সেই নির্ভেজাল বাস্তব, তার নির্মিত প্লট, কিন্তু তার আগে বিধেয় থাকে সেই প্রেক্ষাগৃহ নির্মাণ, যেখানে পাঠকের মস্তিষ্ককে তিনি প্রথমেই আকর্ষণ করে নেন। পাঠকের দৃষ্টিভঙ্গি, পাঠকের মননসজ্জাকে গদ্যের মায়াজালে বেঁধে ফেলেন। তারপরেই তিনি হুট করে বাস্তবকে আক্রমণ করতে করতে চলেন। এ আখ্যানের পটভূমি মেটিয়াবুরুজ। শুধু এ আখ্যান নয়, শতদল মিত্রের সমস্ত আখ্যানের পটভূমি মেটিয়াবুরুজ। মেটিয়াবুরুজের জল, মাটি, বাতাস, আকাশ, তার ব্যবসা বাণিজ্য, তার মিথ, তার সংস্কৃতি, তার ইতিহাস, সমস্ত কিছুই তার নখদর্পণে। ফলস্বরূপ আখ্যান সাজাতে তার কোনো বেগ পেতে হয় না। মাটির দুর্গ বা খননডিহি উপন্যাসের পটভূমিও মেটিয়াবুরুজ, কিন্তু সেই মেটিয়াবুরুজ আলাদা। লোকায়ত মেটিয়াবুরুজ, ইতিহাস, মিথ, তার ব্যবসা বাণিজ্য, তার কলকারখানা, লকআউট, শ্রমিক রাজনীতি, সাধারণ মানুষের বেঁচে বর্তে থাকা, সেখান থেকে রাজনীতির পালাবদল ইত্যাদি নিয়ে তিনি এগিয়ে গেছেন। কিন্তু মস্তানের বউ আখ্যানের পটভূমি সম্পূর্ণ ভিন্ন। একেবারেই অন্ধকার জগতে নেমে গেছেন। বলা যেতে পারে পটভূমি মেটিয়াবুরুজ হলেও এর বৃত্তান্ত গোটা পশ্চিমবঙ্গের দুর্বৃত্তায়ন। আজকের পশ্চিমবঙ্গ বা আজ থেকে ১-২ দশক আগের পশ্চিমবঙ্গ ক্রমাগত ক্রাইম, মিনি সন্ত্রাস, মাফিয়া, মস্তানদের কবলে চলে গেছে। এই যে অন্ধকারাচ্ছন্ন দিক, সেটাই শতদল মিত্রের এ আখ্যানের কেন্দ্রভূমি। বাংলা উপন্যাসে এই মস্তানরাজ, দুর্বৃত্তায়ন, ক্রাইম, সন্ত্রাসের নানা স্বর নানাভাবে এসেছে, কিন্তু শুধুমাত্র মস্তানদের নিয়ে, মস্তানদের দুর্বৃত্তায়ন, তাদের কার্যকলাপ, তাদের খুন, দাঙ্গা হাঙ্গামা, রাজনীতি দ্বারা প্রভাবিত হয়ে, রাজনীতি, পার্টি, প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সাধারণ মানুষ সহ সমাজের
যে বিভীষিকা বা সময়ের অন্ধকারকে আরো বড় অন্ধকারের দিকে ঠেলে দেওয়া, তা বাংলা উপন্যাসে একক। এজন্য শতদল মিত্রের ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। আখ্যানের কথক একজন মহিলা, যার নাম রূপা। তার পরিচয় আপাতভাবে সে একজন চায়ের দোকানদার। সে আসলে মৃত মস্তান কৃষ্ণনাথের স্ত্রী। এখন সে মেটুয়া বুরুজে চায়ের রূপশ্রী সিনেমা হলের পাশে চায়ের দোকান করে জীবন অতিবাহিত করে। চায়ের দোকানে ক্রেতাশূন্য অবসরে সে আসলে স্মৃতি রোমন্থনে ভেসে যায়। তার সেই স্মৃতি রোমন্থনকে সামনে রেখে, স্মৃতি রোমন্থনকে কেন্দ্র করে লেখক 5 দশকের পটভূমি গড়ে তোলেন, যে পটভূমিতে এই মাফিয়া মস্তানদের পালাবদল কিভাবে ঘটে গেছে এবং সময়ের অন্ধকার আরো কিভাবে প্রকট হয়েছে। একটা দিন ছিল কৃষ্ণনাথদের দাপাদাপি। মস্তান কিন্তু পার্টির মদতপুষ্ট। পার্টি, যে কোনো রাজনৈতিক দল না চাইলে মস্তান তৈরি হতে পারে না, এবং এই মস্তানদের নিয়ন্ত্রণ করে পার্টি। পার্টি ব্যবহার করে ছাপ্পা ভোট, ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করা, সাধারণ মানুষকে ভয়ার্ত করা এবং ভোট লুটে নিয়ে ক্ষমতায় টিকে থাকা। এইসব পার্টির মদতে মস্তানরা গড়ে ওঠে, টিকে থাকে। এবং পার্টি যখন দেখে যে এই মস্তানরাই পার্টির কাছে শত্রু হয়ে যাচ্ছে, এদের আর প্রয়োজন নেই, এদের জন্য ভোট ব্যাংক নষ্ট হচ্ছে, সাধারণ মানুষ পার্টি থেকে দূরে চলে যাচ্ছে, পার্টির ওপর বক্রদৃষ্টি, তখন সরকার এবং তার প্রশাসন মিলে মস্তানদের সরিয়ে দেয়। সেই স্থানে চলে আসে আবার নবাগত মস্তান। এইভাবে মস্তান রাজের পালাবদল ঘটে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তো তার চরিত্র বদলে যায়, সময়ের সন্তানের চরিত্র বদলে যায়, সেখানে পচন ধরে। আর একটা দুর্বৃত্তায়ন, একটা ক্রাইম যদি প্রতিনিয়ত চলতে থাকে, তার মূল্যবোধ, নীতিবোধ, আদর্শগত ধ্যান ধারণা ক্রমেই নিচের দিকে নামতে থাকে। একদা কৃষ্ণনাথদের একটা নীতিবোধ, মূল্যবোধ, আদর্শগত ধারণা ছিল। তারা মস্তানি করত ঠিকই, কিন্তু পাড়া পড়শিদের উপকার, তাদের বিপদে পাশে দাঁড়ানো, তাদের রক্ষা করা ইত্যাদি এই সহজাত গুণগুলি ছিল। কিন্তু কৃষ্ণনাথদের পরবর্তী প্রজন্ম গুটকাখোর, মদে মাতাল, পাড়ার ঠেকে বসে মেয়েদের টিটকারি দেয়। এই রকম অবক্ষয়ের মধ্যে দিয়ে সমাজের রক্তিম আর্তনাদ চিহ্নিত করে চলেন শতদল মিত্র। পাশাপাশি আরও একটা ডিসকোর্স আছে, সেটা হলো নকশাল পর্ব। নকশালের যারা বিপ্লবী, তারা তো রাষ্ট্রের চোখে সন্ত্রাসবাদী বা শ্রেণীশত্রু। তাদেরকে জেলে পুরে হত্যা করে সেই বিপ্লবকে দমন করা হয়েছিল।
তেমনই একজন মানুষ সূর্য মিত্র, 60-এর দশকের নকশাল বিপ্লবী, জেল খেটে আজ জীবনের একেবারে শেষ পর্যায়ে অবতীর্ণ। চায়ের দোকানে বসে সে সময়ের অন্ধকারকে দেখে। তারাও একদিন ঘর ছেড়েছিল, তারাও একদিন আপাত অর্থে মস্তান ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য সমাজ বদলের দীক্ষা আজ কোথায় পৌঁছে গেছে। এবং যে মেটিয়া বুরুজ, এই রূপশ্রী সিনেমা হল, তার সংলগ্ন এলাকা যা ছিল হিন্দু উপকূল, কৃষ্ণনাথদের এখতিয়ার, সেখানে আজ মুসলিম আব্বাসরা প্রবেশ করে যাচ্ছে এবং স্থানীয় সন্ত্রাস আরও বৃদ্ধি পাচ্ছে। এবং এইসব মুসলিম, উর্দুভাষী মুসলিম, ফলস্বরূপ হিন্দু জনগণের ওপর অত্যাচার, ক্রাইম বৃদ্ধি পেতে থাকে। দিনবদলের খেলায় বাম দুর্গর ধীরে ধীরে অস্তমিত হতে থাকে। দেওয়ালে সেই বিপ্লবী স্লোগান, সাধারণ মানুষ, শ্রমিক, মজুর, মুটের পক্ষে নিয়ে স্লোগান ধীরে ধীরে শ্যাওলায় জমে যেতে থাকে। স্থানীয় নেতা প্রদীপ রায়ের তত্ত্বাবধানে যে কৃষ্ণনাথরা ছিল, সেই বাম দুর্গ ধীরে ধীরে অস্তমিত হতে থাকে। সবুজ পার্টির উত্থান ঘটতে থাকে, যদিও ক্ষমতায় সবুজ পার্টি আসেনি। কলকাতা কর্পোরেশনের পরিসীমা বৃদ্ধি পেতে থাকে, কেননা ক্ষমতায় তখনও বাম, ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। পরিস্থিতি বদলে যেতে থাকে। সন্ত্রাস, এই মস্তান রাজের ক্রোধ বৃদ্ধি পেতে থাকে। কখনো উর্দুভাষী মুসলিম, হিন্দু জনগণ, বাঙালি মুসলিম নিয়ে এক জগা খিচুড়ি অবস্থা। আব্বাসরা নিয়ন্ত্রক হয়ে ওঠে। অর্থাৎ এই মস্তানরাই ঠিক করে দেয় মেটিয়া বুরুজের এমএলএ, এমপি কে হবে। তাদের হাতেই সমস্ত ক্ষমতা। এবং কোনো কোনো মস্তান যখন বুঝে যায় যে সে পার্টির চোখে বিভ্রান্ত, পার্টির চোখে অপরাধী, দল বদল করে ফেলে। পার্টি তো শুধু মস্তানকে ব্যবহার করে, তার কাছ থেকে মুনাফা তুলতে চায়। মস্তানের কোনো প্রশ্নের জবাব পার্টি দেয় না। কৃষ্ণনাথরা প্রশ্ন করেছিল, কৃষ্ণনাথদের ন্যায়নীতি নিয়ে সামান্য হলেও দায়বদ্ধতা ছিল। জীবনকে তারা পৈশাচিক বীভৎস উল্লাসে দেখতে চায়নি, কিন্তু তারাই বিষবৃক্ষের বীজটি বপন করেছিল। তখন পার্টি, রাজনীতি, প্রশাসন সেগুলোর মদত জুগিয়েছিল, আজ বিষবৃক্ষের ফল ধরেছে। এই আব্বাসদের বা এক 17 বছরের বাচ্চা শেরু, তারা বোম ফেলে, গুলি করে, দাঙ্গা বাঁধিয়ে এক বীভৎস অবস্থার সৃষ্টি করে দিচ্ছে। এবং স্পষ্টত লেখক জানাচ্ছেন যে দাঙ্গা সরকার না চাইলে ঘটে না, সরকারি দাঙ্গা বাধায় এবং সংখ্যালঘু ভোটকে পকেটে রাখতে সরকারের এই উদ্দেশ্য। এই পটভূমি কিন্তু মেটিয়া বুরুজ
এই পটভূমি ভুলে গেলে কিন্তু দর্শকের একটু ভুল হবে। মেটিয়া বুরুজের ক্ষেত্রে যা ঘটে, যদিও এই দুর্বৃত্তায়ন গোটা পশ্চিমবঙ্গেরই চালচিত্র, এবং সেই দাঙ্গায় সরকারি সংখ্যালঘুকে শেল্টার দেয়, কখনো কখনো তার ভুক্তভোগী হতে হয় সংখ্যাগুরুকে। এবং এমন এক এপিসোড যে সংখ্যালঘু ভোট রাখতে, পকেটে রাখতে, দাঙ্গা বাঁধিয়ে সংখ্যাগুরুকে সহনশীল, সহবত সামান্য অত্যাচার সহ্য করানো হয়। মুর্শিদাবাদের পটভূমিতে আমরা যা দেখলাম, এইরকম এক অন্ধকারের চিত্রনাট্য শতদল মিত্র এঁকেছেন, এবং যার কথক, যার চালচিত্র নির্মাণকর্তা একদা মৃত মস্তান কৃষ্ণনাথের স্ত্রী রূপা, যার স্মৃতিকুম্ভে, যার স্মৃতি রোমন্থনে সময়ের অন্ধকার বয়ে যাচ্ছে। সেখানে নানা পর্ব এবং পর্বান্তর রয়েছে। ছোট মস্তান, বড় মস্তান, পার্টি, রাজনীতি, পার্টির ক্ষমতাতত্ত্ব মসনদ, প্রশাসন দ্বারা কখনো মস্তানকে তুলে নিয়ে যাওয়া, জনগণকে শান্ত করা, আবার থানার পেছন দরজা দিয়ে মস্তানের বেরিয়ে যাওয়া, কিছুদিন এলাকায় না থাকা, এলাকা শান্ত হলে, জনগণের ক্রোধ নিবারিত হলে আবার ফিরে আসা। কখনো মস্তান নিধনে পার্টি সক্রিয়, কিন্তু যখন মস্তান নিধনে পার্টি বিপদে পড়ে যাচ্ছে, সেই মস্তানদের, সাকরেদদের, প্রত্যক্ষদর্শীদের সরিয়ে দেওয়া, এইরকম ইত্যাদি প্রভৃতি নানা গল্প নিয়ে গোটা পশ্চিমবঙ্গের এই ব্যভিচার অন্ধকারকে শতদল মিত্র বুনন করে চলেন। পটভূমি মেটিয়া বুরুজ হলেও এর অন্ধকার আসলে গোটা পশ্চিমবঙ্গেরই অন্ধকার। আজ এই মস্তানির নানা পর্ব রয়েছে, আজ পার্টির বৃত্তের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই দুর্বৃত্তায়ন। বালি পাচার, কয়লা পাচার থেকে শুরু করে সমস্ত কর্মযজ্ঞে এই পার্টির মদতপুষ্ট মস্তান, মিনি মস্তান, ফুটা মস্তান দের প্রাধান্য। কেউ কেউ এই মস্তান বৃত্তি থেকেই নেতা মন্ত্রীতে পরিণত হচ্ছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তেমন অজস্র দৃষ্টান্ত রয়েছে। ফলস্বরূপ বাঙালি জীবনে কিন্তু এক ঘোর অন্ধকার নেমে আসছে, এবং মেটিয়া বুরুজের চালচিত্র বারবার বদলে যাচ্ছে। একটা ঘোর অমাবস্যা, একটা ঘোর অমাবস্যা মেটিয়া বুরুজের জনজীবনে নেমে আসছে। তার দর্শক রূপা এবং চায়ের দোকানে আশ্রয় নেওয়া কিছু অবসরপ্রাপ্ত বৃদ্ধ মানুষ, এবং এই বৃদ্ধ মানুষগুলো ন্যারেটিভের একটা অন্য ধরন গড়ে তুলছেন। মৃত মস্তানের ভালো মন্দ, দোষ গুণ, চরিত্র, প্রবণতা নিয়ে সেই সময়ের সমস্ত প্রবণতা নিয়ে তারা কথা বলছেন, যার
মধ্য দিয়ে সময়ের চালচিত্রের একটা বড় রহস্য উঠে আসছে। শতদল মিত্রের অন্যতম প্রধান কৌশল, তিনি রুক্ষ নন, তেজি ক্রোধী বাক্য সাজান না বা আখ্যানে উত্তেজিত হয়ে ওঠেন না। তিনি মিছরির ছুরি নিয়ে এক হালকা বয়ানে গভীর জীবনকে যেমন স্পর্শ করতে চান, তেমনি সহজিয়া ভাবলোকে, সহজিয়া দর্শনে সমাজের ক্ষতকে নির্মমভাবে চিহ্নিত করে দিতে চান। সেখানে ভাষা আবেগী, স্পর্শকাতর, হৃদয়গ্রাহী এবং তার পরতে পরতে অজস্র চিত্রকল্প থাকে। কখনো তা ভাষার গদ্যের এক মুন্সিয়ানায় বয়ে যায়, কখনো পাঠককে ভাসিয়ে দেন ভাষাতে ভাষাতেই সূক্ষ্ম চিত্রকল্প মৃদু শ্লেষে, কখনো বিরোধাভাস বুনন করে আখ্যানের জীবন সত্যকে জানান দেন। পার্টির বক্তব্য, রাজনৈতিক নেতাদের বক্তব্য, দেওয়াল এর স্লোগান, এসব যেন একটা করে সময়ের একক। সেই একক মুছে যাচ্ছে, নতুন ঝান্ডাধারী, নতুন মস্তান উঠে আসছে। তাদের পচা বিবেক, তাদের ক্ষমতা দখলের এজেন্ডা এবং সেই সমস্ত করতে মস্তান বৃত্তের লঘুতা কত নিচে নেমে যাচ্ছে, যার মধ্যে দিয়ে শুধু মেটিয়া বুরুজি এক ঘোর অন্ধকারের দিকে যাচ্ছে না, গোটা পশ্চিমবঙ্গই এক ঘোর থেকে ঘোরতর অন্ধকারে নেমে যাচ্ছে, যার তল দিশা হদিশ কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না। কোথাও আশার আলো নেই। এই রকম এক পৈশাচিক ব্যভিচারী অন্ধকারে ডুবে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ, তার সংস্কৃতি, তার জীবনযাত্রা। প্রতিনিয়ত মানুষ ভয়ার্ত, কখন বোম পড়বে, কখন পাড়ার দাদারা এসে ছিনিয়ে নিয়ে যাবে। এই এক রক্তিম কোলাহল, এক ব্যভিচারী আর্তনাদের মধ্যে সাধারণ মানুষের জীবন কাটছে। তাদের বিপরীতে রয়েছে রাজনীতির নিয়ন্ত্রক, প্রশাসনের ঊর্ধ্বধারী পুলিশ, পার্টির ক্ষমতাবান ব্যক্তিরা আর তাদের পোষা মস্তানরা। মস্তানদের পালাবদল, সুযোগ বুঝে কেউ কেউ পার্টি বদল, কেউ যারা বুঝতে পারে না তারা পচে যায়। যখন পার্টি বিপদে পড়ে মস্তানদেরকে হটিয়ে দেওয়া হয়, কেউ কেউ বিরোধী পার্টিতে গিয়ে আরও বেশি শক্তিশালী হয়ে ক্ষমতায় থাকা পার্টিকে বিপদে ফেলে দিতে সক্ষম হয়। এই রকম জঘন্য দুর্বৃত্তায়ন নিয়ে এ আখ্যানের প্লট গড়ে উঠেছে। বাংলা উপন্যাসে এক নতুন স্বর, এ কারণেই যে এই মস্তান পাড়ার দাদাগিরি, ক্রাইম, সন্ত্রাস বাংলা উপন্যাসে বিবিধভাবে এসেছে, নানা মাত্রায় এসেছে, কিন্তু এই বৃত্তায়ন নিয়ে সমগ্র একটা উপন্যাস তা যথার্থই
প্রশংসার দাবি রাখে। ধন্যবাদ।